আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে এবিটিএস সেমিস্টার 4-এর টেস্ট পেপার 2025-26-এর টেস্ট পেপার। এখানে প্রত্যেকটি পেজ পরপর সলভ করছি এবং জিওগ্রাফির যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রত্যেকটির আলাদা আলাদা করে ভিডিও। এখন তোমাদের জন্য পেজ নাম্বার 120 পার্ট সি, এই পেজ নাম্বার 120 পার্ট এ, পার্ট বি আলোচনা হয়ে গেছে, পার্ট সি এর মধ্যে তোমাদের পার্ট এ নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ পুরোটাই আমি পিডিএফ আকারে নোটস দিয়ে দিয়েছি। পার্ট বি এবং পার্ট সির নোটসগুলো খুব একটা বড় নয়, চেষ্টা করো আমি তোমাদেরকে পড়িয়ে যাওয়ার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো লিখে নেয়। পার্ট এ বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখান থেকে তোমাদের লং কোশ্চেন থাকবে, সেখানে নোটস যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি এগুলো নোটস তোমাদেরকে সমস্তটাই পাঠিয়ে দিতে পারবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো এবং একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য ওয়েট না করে অবশ্যই চ্যানেল ভিজিট করবে। চলে যাব প্রথম প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূল সমস্যাগুলি আলোচনা করো। এখানে 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটি অনিরুদ্ধ হাজরা হরেকৃষ্ণ গিরি অর্থাৎ বুক ইন্ডিয়ার বইতে ভালো আছে, 204 পাতায়। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এই যে জীবনযাপনের ধরনের পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তন, যৌথ পরিবার ভেঙে একক পরিবার, এই সমস্ত কারণেই কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত উন্নতি লাভ করছে। কিন্তু সেখানে যে মূল সমস্যাগুলো, এখানে যে হেডিংগুলো আছে তার আন্ডারে দু লাইন করে লিখবে। নিম্ন গুণমান, ভারতে উৎপাদিত খাদ্যদ্রব্যের পরিমাণ ও বৈচিত্র্য বেশি হলেও বিভিন্ন সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মেনে প্রস্তুত খাদ্যের গুণমান কিন্তু কম হয় বা খারাপ হয়। স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব, ভারতে অসংগঠিত ক্ষেত্র থেকে অধিক খাদ্য প্রক্রিয়াকরণ হয়, এই ক্ষেত্রগুলিতে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব রয়েছে। কাঁচামালের অভাব, ভারত মৌসুমী জলবায়ুর দেশ, তাই কোনো বছর অতিবৃষ্টি, কোনো বছর অনাবৃষ্টি, ফলে বন্যা খরা লেগেই থাকে, ফলে কৃষিজ কাঁচামালের অভাব দেখা দেয়। কাঁচামালের দাম, ভারতের কৃষকরা কিন্তু সরাসরি কাঁচামাল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে দিতে পারে না, কৃষকদের হাত থেকে 3-4 বার হাত বদল হয়ে তারপরে শিল্পপতিদের কাছে যায়, ফলে অনেকটা দাম বেড়ে যায়, ফলে কাঁচামালের দাম অধিক হয়। উন্নত প্রযুক্তির অভাব, ভারতে বিশেষত অসংগঠিত ক্ষেত্রগুলিতে প্রাচীন প্রথায় খাদ্য প্রক্রিয়াকরণ হয়, এক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নের প্রচেষ্টাও কিন্তু খুব মন্থর। চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে আছে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ দেখে নেব। এটি সাঁতরা পাবলিকেশনের বইতে 236 পাতায় তোমরা দেখে নেবে। যদি তোমাদের কাছে বইটা না থেকে থাকে, আমি তোমাদেরকে যে নোটসটা দিচ্ছি এখান থেকে তোমরা লিখে নেবে। মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ হচ্ছে ইস্পাতের সহজলভ্যতা, ভারতে লৌহ ইস্পাত শিল্পে উন্নত মানের হওয়ায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় মরিচাবিহীন বিশেষ উন্নত মানের ইস্পাত কিন্তু সহজে পাওয়া যায়। অনুসারী শিল্পের প্রাধান্য, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রের কাছাকাছি প্লাস্টিক, রং, ব্যাটারি, টায়ার, টিউব প্রভৃতি অনুসারী শিল্পের বিকাশ ঘটায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন অ্যালুমিনিয়াম, কাঁচ, রাবার, প্লাস্টিক, রং, টায়ার, টিউব, ব্যাটারি, বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম সহজেই পাওয়া যায়। সমতল জমি, মোটর গাড়ির শিল্প নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি সহজে পাওয়া যায়। উন্নত পরিবহন, এখানে জাতীয়, রাজ্য এমনকি গ্রাম্য সড়কপথগুলিও বেশ উন্নত। উন্নত কারিগরি বিদ্যা, বর্তমানে ভারতে বৈজ্ঞানিক ও গবেষণা এবং প্রযুক্তি ও কারিগরি বিদ্যার উন্নতি লাভ করায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রয়োজনীয় যন্ত্র এবং যন্ত্রাংশ নির্মাণ সহজ হয়েছে। এইটুকু লিখলেই 3 নম্বরের মতো এনাফ। তাও আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি আরও বেশি পয়েন্ট দিতে চাও এখানে 12টা পয়েন্ট দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন, 3-এর দাগে। 3-এর দাগের প্রশ্নটি হচ্ছে কি কি কারণে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে তা সংক্ষেপে আলোচনা করো। আমরা জানি গ্রামীণ বসতির একটা ধরন গোষ্ঠীবদ্ধ জনবসতি, যেখানে খুব কাছাকাছি বসতিগুলো গড়ে ওঠে। গোষ্ঠীবদ্ধ জনবসতি মূলত গড়ে ওঠে কোথায়? ধরো পাহাড়ি পরিবেশে, যেখানে উঁচু নিচু ভূভাগ, তার মধ্যে যদি অল্প পরিসর জুড়ে সমতল অঞ্চল পাওয়া যায়, খাড়া ঢালযুক্ত উপত্যকার নিচের অংশে, উর্বর সমভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে মরুদ্যানকে ঘিরে, অর্থাৎ পরিবেশের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার তাগিদেও কিন্তু, অর্থাৎ আত্মরক্ষার জন্য সংঘবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। অরণ্য পরিষ্কার করে তৈরি কৃষি জমিতে চাষ, বন্য পশুর বিপদ থেকে আত্মরক্ষা, মরুভূমি অঞ্চলে লুটতরাজ প্রতিহত করা, বন্যাপ্রবণ অঞ্চলে বন্যার প্রকোপ থেকে বাঁচা, পার্বত্য অঞ্চলে একদিকে পাহাড়ি ধস ও বন্য পশু, অপরদিকে দস্যুদের হাত থেকে আত্মরক্ষার জন্য এভাবে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। বাগিচা ও খামার সংগঠন, চা, কফি, কোকো ও রাবার বাগিচায় সংগঠিত শ্রমশক্তির প্রয়োজন হয় বলে বাগিচার মধ্যে অনেক ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। শহর বা নগরের সান্নিধ্য, শহর বা নগরে গমনাগমনের সুযোগ থাকলে শহর বা নগরের সঙ্গে যুক্ত যাতায়াত পথের দুধারে গ্রামাঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। এটাই কিন্তু 3 নম্বরের জন্য যথেষ্ট। এরপরে চলে যাব
লাস্ট 3 নম্বরের কোশ্চেনে। সেখানে যে প্রশ্নটি আছে সেটি হলো জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের কারণ আলোচনা করো। জাতীয় রাজধানী অঞ্চল বলতে দিল্লি এবং দিল্লি সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশকে বোঝায়। সেখানে এতটাই বায়ু দূষণের কারণ কি না, যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস। দিল্লিতে প্রায় 12 মিলিয়নের বেশি যানবাহন সরকার দ্বারা রেজিস্ট্রিকৃত। বিপুল সংখ্যক গাড়ি, বাস, ট্রাক ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকারক নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয়। গবেষণায় দেখা গেছে আনন্দ বিহার, শাহদারা ইত্যাদি অঞ্চলগুলিতে বেশি যানবাহন চলাচলের জন্য বায়ু দূষণের মাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। শিল্পাঞ্চল থেকে নির্গত ধোঁয়া। দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত অসংখ্য রাসায়নিক কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা প্রভৃতি থেকে নির্গত ধোঁয়া ও রাসায়নিক গ্যাস তীব্রভাবে এনসিআরের অর্থাৎ এই জাতীয় রাজধানী অঞ্চলের বায়ুকে দূষিত করে। ওয়াজিরপুর, মায়াপুরী ইত্যাদি অঞ্চলগুলিতে বেশ কিছু মাঝারি শিল্পের অবস্থান ভারী মাত্রায় বায়ু দূষণ ঘটাচ্ছে। দরকার হলে এই জায়গাগুলোর নাম না উল্লেখ করতে পারো। নির্মাণের ফলে উৎপন্ন ধূলিকণা। দিল্লি শহরে পরিকাঠামোগত উন্নয়নের জন্য যে সড়ক তৈরি করা হচ্ছে, মেট্রোপথের সম্প্রসারণ হচ্ছে, নতুন ব্রিজ, ফ্লাইওভার তৈরি হচ্ছে, বহুতল নির্মাণের জন্য পুরানো বাড়িগুলোকে ভাঙা হচ্ছে, এর ফলে প্রচুর ধূলিকণার সৃষ্টি হয়। এছাড়া রয়েছে কৃষিক্ষেত্র থেকে নির্গত ধোঁয়া। দিল্লির পার্শ্ববর্তী পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের জমি থেকে ফসল তোলার পর অবশিষ্ট অংশগুলিকে পুড়িয়ে ফেলা হয়, যা বায়ু দূষণ ঘটায়। শীত ঋতুতে বেশি মাত্রায় বায়ু দূষণ। শীতকালে কুয়াশা এবং ধোঁয়া মিলে তৈরি হয় ধোঁয়াশা, যা বায়ু দূষণ ঘটায়। এটাই 3 নম্বরের জন্য কিন্তু যথেষ্ট। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নগুলোতে। তোমরা জানো 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের জন্য লিখে দিই, তোমরা সেখান থেকে জাস্ট একটুখানি লিখে নাও। ভারতে পেট্রোরসায়ন শিল্পে 2টি সমস্যা উল্লেখ করো। প্রথম সমস্যা হচ্ছে অপরিশোধিত খনিজ তেলের উপর নির্ভরশীলতা, এবং এই অপরিশোধিত খনিজ তেলটা আমদানি করতে হয়। ভারত খনিজ তেলে স্বয়ংসম্পূর্ণ নয়, ফলে আমদানি করতে হয়, এটা একটা সমস্যা। আমদানির খরচ রয়েছে। এছাড়া এই ব্যাপারে চীন অনেক বেশি এগিয়ে রয়েছে। চীনের আধিপত্য, বিশ্বব্যাপী চাহিদা কিন্তু পেট্রোরসায়ন শিল্পের ক্রমশ, পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্য মানে প্রচুর জিনিস তৈরি হয়, কিন্তু পৃথিবীব্যাপী যদি দেখা হয় তার চাহিদা কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এর মধ্যে 2টো কারণ লিখতে বলেছি, তোমরা 2টো কারণ লিখলেই হবে। পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো? ঘড়ির দোলক যেমন এক প্রান্ত থেকে যায় আবার ঘুরে ওই প্রান্তে চলে আসে, এই যে যাচ্ছে আসছে, এইরকমভাবে যাত্রী বা পণ্য যখন দুটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যে একটি বাহন মারফত নির্দিষ্ট বিরতিতে নিয়মিত যাতায়াত করতে থাকে, একটা নির্দিষ্ট সময় বিরতিতে যায় আবার আসে। এতে যেমন হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন, সেখানে প্রচুর পরিমাণে শহরতলি থেকে মানুষ কলকাতায় আসে, আবার সন্ধ্যেবেলা কলকাতা থেকে ওই শহরতলি অঞ্চলে ফিরে যায়। আবার কারখানার ভিতরে কনভেয়ার বেল্টের মাধ্যমে যে কাঁচামাল কারখানার মধ্যে ঢোকানো হয় বা শিল্পজাত দ্রব্য বের করে দেওয়া হয়, এই কনভেয়ার বেল্টও কিন্তু পরিবহনের দোলকনীতির মতো কাজ করে। পৌরপুঞ্জ কি? কোনো বড় শহরের আয়তন এবং জনসংখ্যা বাড়তে বাড়তে যখন তার পার্শ্ববর্তী ছোট ছোট শহর বা জনপদগুলোর সাথে মিলে গিয়ে একটি বিশাল ও নিরবিচ্ছিন্ন নগর অঞ্চলে পরিণত হয়, তাকে পৌরপুঞ্জ বা কনভারসেশন বলা হয়। এরপরে লাস্ট প্রশ্ন দেখে নেব, ডুয়ার্সে মানুষ বন্যপ্রাণ সংঘর্ষ নিয়ন্ত্রণে গৃহীত কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা। 2 নম্বরের প্রশ্ন, তোমাদের বেশি কিছু লেখার নেই, তাও পয়েন্টগুলো বলে দিচ্ছি। সুরক্ষিত এলাকা ও বাফার জোন তৈরি। বন্যপ্রাণীর আবাসস্থলের চারপাশে সংরক্ষিত এলাকা ও বাফার জোন স্থাপন করে বন দখল ও মানুষের কার্যকলাপ সীমিত করার চেষ্টা করা হচ্ছে। বন্যপ্রাণী করিডোর উন্নয়ন। বন্যপ্রাণী করিডোরগুলির খণ্ডিত আবাসস্থল সংযুক্ত করে যা প্রাণীদের নিরাপদে চলাচল করতে দেয় এবং সংঘাতের ঝুঁকি হ্রাস করে। স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা। মানুষ বন্যপ্রাণীর সংঘাত প্রশমন প্রচেষ্টায় স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা যেন শিক্ষা, সচেতনতা, জীবিকার সন্ধান বা নিজেদের যদি কাজের সংস্থান ঠিকঠাক থাকে তাহলে তারা কিন্তু বন্যপ্রাণীর শিকার করবে না। তাহলে এরকম 2-3টে পয়েন্ট দিলেই কিন্তু ঠিক আছে। এছাড়া প্রশমন ব্যবস্থা বাস্তবায়ন করা, যেমন বেড়া তৈরি করা, এটা তোমরা একটুখানি 2 নম্বরের মতো দেখে নেবে। বইটা হচ্ছে অর্ণব মিশ্র, ডক্টর রামকৃষ্ণ সেনের বইতে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে। এটা শুধু জেনে রাখার জন্য। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, উন্নত প্রযুক্তির ব্যবহার, যেমন কৃষিজমি, চা বাগান, বসতি অঞ্চলে বন্যপ্রাণী যখন প্রবেশ করছে তখন স্বয়ংক্রিয় অ্যালার্ম ব্যবস্থা, ক্যামেরা ট্র্যাপিং যন্ত্র, হাতি ট্র্যাকিং যন্ত্র, চারদিকে স্বয়ংক্রিয় আলোর ফ্ল্যাশ, বীমা ব্যবস্থা। এই হাতি ট্র্যাকিং যন্ত্র ঘুম পাড়ানি ওষুধ দিয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং হাতির শরীরে এমন ট্র্যাকিং সিস্টেম ঢুকিয়ে দেওয়া হয় যে হাতি কোথায় আছে তার অবস্থান বুঝতে পারা যাবে। তো এইগুলো হচ্ছে বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত রুখতে কিছু ব্যবস্থা। ঠিক আছে,
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও। টাটা।